সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ গোল টেবিলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আছি সৈয়দ ইশতিয়াক রেজা আপনাদের সাথে। আপনারা জানেন আমরা একটা বিশেষ বিষয়ের উপর প্রতি শনিবার এই আয়োজন করে থাকি, আর আমাদের সাথে থাকেন আমন্ত্রিত অতিথিরা। আমাদের আজকের বিষয় বাংলাদেশের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা। আছেন 4 জন বিশিষ্ট অতিথি, আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক ডানে আছেন অধ্যাপক ডক্টর রুমানা হক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর তৌফিক জোয়ারদার, সহকারী অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এবং তৌফিক মারুক, সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠ। জনস্বাস্থ্যের উন্নতিতে এককভাবে সবচেয়ে শক্তিশালী ধারণা হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা। সেই সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জনে কতটা এগোতে পারে দেশ, সেই আলোচনাই করব। সব মানুষের প্রয়োজনে সময় মানসম্পন্ন চিকিৎসার বিষয়টি নিশ্চয়ই আমাদের আলোচনায় উঠে আসবে। ডক্টর রুমানা হক, আপনাকে দিয়ে শুরু করছি। বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যয়ের প্রায় ৬২% বলা হচ্ছে যে নিজে বহন করে থাকে। এই ব্যয় মিটাতে গিয়ে মধ্যবিত্তরা দরিদ্র হয়ে পড়ে, দরিদ্ররা নিঃস্ব হয়ে যায়। এদেশের দারিদ্র্যের অন্যতম কারণ স্বাস্থ্য সমস্যা। ঠিক এই বাস্তবতা আমাদের আলোচনা করছি। আপনার কাছ থেকে প্রাথমিক ধারণা নিতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় এখানে, এটাকে আমরা বলছি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ মানুষ নিজে যেটা খরচ করে, এটা আমাদের 63.3%। অর্থাৎ 100 টাকা যদি খরচ হয় তার মধ্যে 63 টাকায় কিন্তু জনগণ তার পকেট থেকে দিচ্ছে। এবং এই খরচটা তারা বেশিরভাগ যেটা করে, তারা ওষুধ কিনতে ব্যয় করে, তারা বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট করে, এবং তার যে যাতায়াত ব্যয় হয়, এই সব কিছু মিলিয়ে কিন্তু তার 100 টাকা খরচ হলে 63 টাকায় তাকে নিজের পকেট থেকে দিতে হচ্ছে। এখন প্রশ্ন আসে যে তাহলে এত টাকা আমরা সরকার থেকেও ব্যয় করছি, তাহলে জনগণকেও কেন এত টাকার ব্যয়ভারটা বহন করতে হচ্ছে? এখানে একটু আমরা যদি আমাদের বাজেট ব্যবস্থাটা দেখি, তাহলে দেখব যে আমাদের সরকার কিন্তু যে স্বাস্থ্যসেবার মাত্র 26% সরকার ব্যয় করে, এবং সেটা সময়ের সাথে সাথে আরও কমে আসছে। আমাদের যে ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট, যেটা 2012 পর্যন্ত যেই হিসাবটা দেখানো হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে সরকার আসলে কিন্তু 23% ব্যয় করছে, এবং বাকিটা আপনার 63.3% মানুষ তার পকেট থেকে দিচ্ছে। এছাড়া যারা ডোনার যারা আছে, আমাদের দাতা সংস্থা, তারাও কিছু দিচ্ছে। এবং আমাদের মূল সমস্যা যেটা, এবং আজকে নিশ্চয়ই আমি বিভিন্ন আলোচনা এটাই উঠে আসবে, যে আমাদের যে প্রিপেমেন্ট যে মেকানিজম আমরা যেটা বলি যে ইন্স্যুরেন্স, এটা খুবই অল্প। আমাদের কিন্তু ইন্স্যুরেন্স কভারেজটা নাই, যার কারণে জনগণকে তার নিজের পকেট থেকেই এই টাকাটা দিতে হচ্ছে, যেহেতু সে আগেই প্রিমিয়ামের মাধ্যমে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে এটাকে জমা দিয়ে এসে, যে যখন সে সত্যিকার অসুস্থ হবে তখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি তার সেবাটা খরচটা দিবে, এই সুযোগটা সে পাচ্ছে না বেশিরভাগ মানুষ। এখন ইন্স্যুরেন্স কেন নাই, এই বিষয়টাও তো আমরা অনেকখানি আলোচনা জানি, যে আমাদের যে ইনফর্মাল সেক্টর এটা অনেক বড়। আমাদের বেশিরভাগ যে দরিদ্র জনগোষ্ঠী, তারা কিন্তু ফর্মাল যে বেতন পাচ্ছে এভাবে কিন্তু তারা আসে না। তো যার কারণে আমাদের এই ইন্স্যুরেন্সের জনগণকে আনাটাও কঠিন। তবে হ্যাঁ, সরকার এখন উদ্যোগ নিচ্ছে, আশা করি আমরা ভালো কিছু খবর নিশ্চয়ই ভবিষ্যতে পাবো। এবং যেটা আপনি বলছিলেন যে 26 থেকে 23-এ নেমে এসছে, সেই হিসেবে আমাদের সাধারণ মানুষের, আপনি যেহেতু অর্থনীতির অধ্যাপক, সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রার উপরে কি প্রভাবটা পড়ছে? যেটা আমি বলছিলাম, যে তাকে কিন্তু যদিও আমাদের সরকারি ব্যবস্থাপনায় আপনি যদি কমিউনিটি ক্লিনিকে যান, উপজেলা হেলথ কমপ্লেক্সে যান, বা ডিস্ট্রিক্ট হসপিটালে যান, এবং টারশারি হসপিটালগুলোতেও আপনাকে কিন্তু মাত্র একটা টোকেন টাকা দিতে হচ্ছে, 3 টাকা থেকে 5 টাকা, আর ইনপেশেন্ট হলে 10 টাকা। কিন্তু যেহেতু সেখানে সরকারি হাসপাতালগুলোতে গেলেও রিয়েলিটি হচ্ছে যে আমাদের কিন্তু আসলে ওষুধ অনেকগুলোই সরকারি হাসপাতালগুলোতে স্টকে থাকে না। তো যেগুলো থাকে সেগুলো কিন্তু তাদেরকে দেওয়া হয়। বিশেষ করে এখন কমিউনিটি ক্লিনিকে কিন্তু আমাদের প্রচুর ওষুধ সেখানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেওয়া হচ্ছে, কিন্তু তারপর একটা সময় যেটা দেখা হয়, যেই পরিমাণ চাহিদা সেই পরিমাণ কিন্তু আমাদের সরবরাহ নাই, তখন ওই রোগীদেরকে নিজেদেরকে ওষুধ কিনতে হয়। তো এর ফলে অবশ্যই আমাদের বিভিন্ন গবেষণায় যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 15% মানুষ কিন্তু এই ইম্পোভারিশমেন্টের ভিতরে চলে আসে, যে প্রতি বছর 15% মানুষ এই স্বাস্থ্যসেবা ব্যয় করতে গিয়ে আরও সে দরিদ্র হচ্ছে, এবং তাকে তার অ্যাসেট বিক্রি করতে হচ্ছে, জমি জমা বিক্রি করতে হচ্ছে, সব কিছু বিক্রি করে সে কিন্তু সরকার একটা যুক্তি দেখাবার চেষ্টা করে আপা, যে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, সেই হিসেবে সে পে করতে পারে। এখন এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে হ্যাঁ, মানুষ সময়ের সাথে সাথে তার আয় বাড়ছে। আমাদের এখন পার ক্যাপিটা ইনকাম, আমরা যে বলি যে $1300-1422 আমাদের এখন পার ক্যাপিটা ইনকাম, এবং সময়ের সাথে সাথে বাড়ছে। আমরা কিন্তু
অসুস্থতাটা একটা ভিন্ন বিষয়, এটা হঠাৎ করে হয়। হ্যাঁ, আপনি এটা কিন্তু রিস্ক থেকে যে আপনি এটা আনসার্টেন, আপনার কখন হবে আপনি কিন্তু জানেন না, প্ল্যান করা যায় না। প্ল্যান করা যায় না। আপনি যেভাবে জানেন যে আপনার বাচ্চার স্কুলের কিন্তু প্রতি মাসে এই পরিমাণ আপনার বেতন দিতে হবে, কিন্তু স্বাস্থ্যসেবাটা আপনি সেভাবে প্ল্যান করতে পারছেন না। এখন আমাদের সরকারি কর্মকর্তা হিসেবে কিন্তু আমরা 700 টাকা মতো একটা ভাতা পাই, কিন্তু সেটা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা খরচ করে ফেলছি, কারণ ওটাকে আমি আলাদাভাবে রাখি না। আর আরেকটা বিষয় যে আমরা যখন এই ইনপেশেন্ট কেয়ারের জন্য বিশেষ করে আমরা আউটডোরে হয়তো একটা ডাক্তারকে দেখালাম, আমি কিছু ফি দিয়ে দিলাম সরকার, কিন্তু যখন আমার হঠাৎ করে জটিল কোনো রোগ হয়ে যায়, বিশেষ করে এখন যেমন হচ্ছে জটিল রোগের ফলে আমাকে হসপিটালে যখন ভর্তি হতে হয়, তখন কিন্তু একটা বিরাট চিকিৎসা সেবা আমাকে মানে ব্যয় বহন করতে হয়। আরেকটা হচ্ছে যে আমাদের কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেমন টিবি, যক্ষা রোগ যদি বলি, আমাকে 6 মাসের চিকিৎসা সেবা নিতে হয়। আমি যদি ওষুধ বন্ধ করে দিই তাহলে আমার ড্রাগ রেজিস্ট্যান্ট MDR টিবি হবে, যেটা 2 বছরের চিকিৎসা। নন কমিউনিকেবল ডিজিজগুলো আসছে, ডায়াবেটিস, সারা জীবন আপনাকে চিকিৎসা নিতে হবে, ক্যান্সার হয়ে গেলে। তো এরকম কিছু বিষয় আছে, যেই রোগগুলো আছে অসংক্রামক রোগ বলি, আবার কমিউনিকেবল ডিজিজগুলো সংক্রামক রোগের মধ্যেও কিছুগুলো আছে যেগুলো আমাকে দীর্ঘদিন নিতে হয়, কিছু আছে সারা জীবন ব্যয় বহন করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, এবং বিশেষ করে যদি আমি হসপিটালে ভর্তি হই তাহলে কিন্তু আমাকে প্রচুর ব্যয় করতে হয়, যেটা আমার কিন্তু আগে থেকে সেই প্রিপারেশনটা না থাকলে, সেই পরিমাণ সঞ্চয় আমার না থাকলে, তখন আমার কিন্তু এটা পুঁজিটাকে ভেঙে আমাকে করতে হয়, কেউ জমি বিক্রি করতে হয়। তৌফিক মারুফ, আপনি দীর্ঘদিন স্বাস্থ্য খাত নিয়ে সাংবাদিকতা করছেন। আপনার কাছে জানতে চাইব, শোরগোল আছে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিয়ে, কিন্তু আমাদের অর্জনটা কি? আমরা জানি যে এই জুনের মধ্যে বেশ কিছু প্রকল্প শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা শুনছি সেগুলো নাকি ধরাই হয়নি। যদি একটু। ধন্যবাদ। এই ইউনিভার্সাল হেলথ কাভারেজটা মূলত বাংলাদেশে শোরগোল এখন না, এটা আরও কয়েক বছর আগে থেকেই ধীরে ধীরে শুরুটা হচ্ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সব কিছুতেই সরকারের দিকে যেমন তাকিয়ে থাকি, সরকার যখন এটি নিয়ে সক্রিয় হয় না, পর্যাপ্ত মাত্রায় সক্রিয় হতে পারে না, তখন দৈন্যটা দেখা দেয়। বেসরকারি সংস্থাগুলো যখন ইউনিভার্সাল হেলথ কাভারেজটা নিয়ে কাজ শুরু করছিল, তখন কিন্তু তারা এটাকে এক ধরনের বাণিজ্যিকীকরণের মধ্যে চলে গেছে। অর্থাৎ আমরা যদি সোজা বাংলায় বলি, আমরা তাকিয়ে দেখব যে বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সগুলো তারা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা হেলথ ইন্স্যুরেন্সের নামে কিছু কাজ করে, ওইটাকে আসলে হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ কাভারেজ বলে তারা চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করছিল। যেমন আপনার আমাদের অফিসে যে একটা হেলথ ইন্স্যুরেন্স কোনো অফিসে আছে, ওইটাকেও কিন্তু আমরা মোটা দাগে ওইদিকে ফেলে দিচ্ছি না, কিন্তু ওটা তো এন্ডাউমেন্ট সিস্টেমের আওতায় না। না, একেবারে যদি আমরা অন্যভাবে বলি, যেমন সরকার খুব শুরুতে বলছিল যে হেলথ ইন্স্যুরেন্স তো আমাদের দেশে আছে, আমরা এই যে ফ্রি সার্ভিস দিচ্ছি এটা কি হেলথ ইন্স্যুরেন্স না, এটা কি এক ধরনের কাভারেজ না? মানুষ যে মাত্র 3 টাকা দিয়ে উপজেলা লেভেলে 3 টাকা দিয়ে গিয়ে তারা চিকিৎসা পাচ্ছে, আপনার সব ধরনের সেবা, পরীক্ষা নিরীক্ষা, ঔষধ পাচ্ছে, জেলা হাসপাতালে 10 টাকা বা 5 টাকা দিয়ে তারা যে সেবাটা পাচ্ছে, সেগুলো তো আমরা কেন গোনায় ধরছি না? আমরা কেন জাতীয় টিকা দিবসে যে ফ্রি টিকাটা দেয়, কস্টলি টিকা, ওইটাকেও কিন্তু গভর্নমেন্ট আপনার নিয়ে নিচ্ছে হলো হেলথ কাভারেজের আন্ডারে। কিন্তু সর্বশেষ এসে 2011 সাল থেকে একটা ফর্মালভাবে তারা হেলথ স্কিমের একটা প্রজেক্ট দ্বারা করা ছিল এবং ওটা নিয়ে কাজ করছিল। 2011-তে গেল, 12-13-তে এসে ওটা আরেকটু সক্রিয় হলো, কিন্তু কিছুই হলো না। এই বছর আমরা জানি যে এই বছর টাঙ্গাইলে 3টা উপজেলায় আপনার ফর্মালভাবে তারা হেলথ ইন্স্যুরেন্স, এই যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ কর্মসূচির আন্ডারে একটা কাজ শুরু করেছে। সেখানে হলো যে বললো কি 50টা রোগের চিকিৎসা হবে, বাৎসরিক 50,000 টাকা করে প্রিমিয়াম থাকবে, যেটা গভর্নমেন্ট এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য ওইখানে একটা নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠীর 3 উপজেলার তারা তালিকা করেছে, তালিকা করে তাদের এই চিকিৎসাটা দিবে। কিন্তু দিবে কি 50টা চিকিৎসা। এখন কথাটা হচ্ছে যে এই প্রিমিয়ামের টাকাটা এটা হয়েছে বোধহয় মধুপুর, ধনবাড়ি আর কালীহাতি। তো ওইখানে যেদিন উদ্বোধন হলো ওই দিন আমি গিয়েছিলাম ওইখানে। তো ওইখানে দেখলাম যে ওই তালিকার ক্ষেত্রে একটা গরমিল, কারণ তালিকা আমরা যখনই বলি বাংলাদেশে গ্রাম পর্যায়ে কোনো তালিকা করতে গেলেই ওটার মধ্যে আত্মীয় স্বজন, রাজনীতি ইত্যাদি, তো এই ক্ষেত্রেও সেম। এখন সমস্যাটা তাহলে কি? তালিকা হলো, আমি দেখলাম যে সেখানে যেই মানুষটা বেশি দরিদ্র, তার চেয়ে কে একটু সুবিধা বা এলাকার অমুকের পরিচিত,
তারা ওইখানে এসছেন, ঢুকে গেছে তালিকা, ঢুকে গেছেন তালিকাটা। এমনকি তালিকা পর্যন্ত এই যে এখন আমরা 3টে উপজেলা বলছি, 3টে উপজেলায় কিন্তু এখনো প্রপারলি কাজটা শুরু হয়নি। পাশাপাশি আমি একটু খুবই চিন্তা করে দেখছিলাম যে সরকার যে এই প্রক্রিয়াটা বাস্তবায়নের জন্য বেসরকারি একটা প্রাইভেট একটা এজেন্সিকে, একটা এনজিও কোম্পানিকে, বাণিজ্যিক একটা কোম্পানিকে এই কাজটা দিয়েছে। তো স্বাভাবিকভাবেই যেই বাণিজ্যিক কোম্পানিটা ওইখানে ইন্স্যুরেন্সের কাজটি বাস্তবায়ন করতে গেছে, তারা কি বাণিজ্যের বাইরে থাকবে? তো যদি এই বিনামূল্যের চিকিৎসা সেবায় তারা যদি প্রক্রিয়াটা, হ্যাঁ বলছে যে তারা টেকনিক্যাল যে সাপোর্টগুলো তারা দিবে, কিন্তু আমরা আসলে দেখেছি তারা শুধু সেই জায়গাটা সীমাবদ্ধ থাকে। তার অর্থ হলো এখানে মনিটরিং এর দুর্বলতা। রাইট। সে তো কাজটা করার কথা সরকারের সাথে, Right. সরকার থেকে পে করবে, তার মানুষের সাথে বাণিজ্য করার কথা না। না, সেই জায়গাটা বাণিজ্য হয়তো করছে। হ্যাঁ, এখন সরকারের যে স্বাস্থ্য এখানে যে ইউনিটটা আছে, হেলথ ইকোনমিক্স ইউনিট, যেটা ওনরা এটা নিয়ে আসলে যথার্থভাবেই ওইখানে যিনি আছেন তিনি খুবই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে উনি আর এগোতে পারছেন না। আমি একটা উদাহরণ টেনে বলি, গত মাসেই আমরা এই ইউনিভার্সাল হেলথ কাভারেজের জন্য সাংবাদিক এবং কয়েকটা ইউনিভার্সিটির গণমাধ্যমের যারা জার্নালিজমের আছেন, শিক্ষক আছেন, তাদের সমন্বয়ে আমরা ফিলিপাইনে দেখতে গেলাম। আপনারা জানেন যে ফিলিপাইনে 100% হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ একদম প্রত্যেকটা মানুষের থাকতেই হবে এবং গভর্নমেন্ট। তো আমরা কয়েকটা হসপিটাল ভিজিট করলাম যে তারা কিভাবে কাজ করে। সেখানে একদম এই হেলথ ইন্স্যুরেন্সটা ব্যবস্থাপনার জন্য সরকারি হেলথ ফিল্ড নামে একটি সরকারি সংস্থাই আছে, ওদের কাজ হচ্ছে শুধু এইটাই করবে। তারা বিভিন্ন ভাগ করে করে কোনো মানুষ যাতে বঞ্চিত না হয়, দরিদ্র মানুষের প্রিমিয়ামগুলো দেয় গভর্নমেন্ট, আর অন্য যারা একটু বিত্তশালী তাদেরও দিতে হবে। তারা কেউ কেউ স্পন্সরশিপ হিসাবে আসে, কেউ নিজেরা উদ্যোগী হয়ে আসে, ট্যাক্স যেরকম আমাদেরকে দিতে হয়। তো সেটাই এই ব্যবস্থাটি খুবই, ওনারা বলল যে শুধুমাত্র সরকারের ইচ্ছা এবং যারা এগুলো মনিটরিংয়ের সাথে যুক্ত থাকেন তারা যদি সচেষ্ট থাকেন, আন্তরিক থাকেন, তাহলে এটি যে কোনো দেশের জন্য এটি কার্যকর করা খুবই সহজ। এখন আমাদের দেশে আসলে এই হেলথ ইন্স্যুরেন্স ওই যে বললাম পাইলট আকারে চলছে, 3টা জায়গায় চলছে। মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে আমরা এই 3টা দেখে সারা দেশে ছড়িয়ে দিব, কিন্তু আমি যখন এটা নিয়ে কাজ করছিলাম গত কয়েক বছর পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সরকার চাইলেই যদি বেসরকারি যে কয়েকটি উন্নয়ন সংস্থা তাদেরকে বিভিন্ন সময় সাপোর্ট দেয়, তাদের সাপোর্টগুলো নিয়ে একযোগে সারা দেশে এটি বাস্তবায়ন করা সম্ভব। এটা আপনি মনে করছেন? রাইট। পাইলট প্রকল্প, কিন্তু পাইলট প্রকল্পটাই তো শুরু করতে পারেনি। আপনি বলছেন পুরোটা করা সম্ভব। আমি ওই জায়গাটা বলছি যে এইটা পাইলট আকারে শুরু করতে 5 বছর চলে গেল। এখন যদি আমরা বলি একযোগে সব জায়গায়, সেটা কয় বছর যায়, কিন্তু ওটা করতে পারলে সেটাই সহজ ছিল, কিন্তু কেন হচ্ছে না এটা একটি ব্যাপার। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য খাতে আমরা অদক্ষতা এবং অপচয়ের কথা জানি, এবং ব্যক্তির পকেটের খরচ যেটা আপা বলছিলেন যে ক্রমেই বাড়ছে, এবং স্বাস্থ্য সেবার জন্য তহবিল একটা বড় চ্যালেঞ্জ। এই যে 3টা চ্যালেঞ্জের কথা আমরা বলছি, আপনার কাছে চ্যালেঞ্জগুলো কোথায়? আসলে ডক্টর রোমানা এবং উনি যেটা আলোচনা করলেন এইটা সূত্র থেকে আমি একটু আলোচনাটা শুরু করি, তাহলে সুবিধা হবে। আমরা যদি এই ইউনিভার্সাল হেলথ কাভারেজ বা সার্বজনীন স্বাস্থ্য সেবা যেটা আমরা বলছি সেটার একটু ডেফিনেশন বা সংজ্ঞার দিকে তাকাই, তাহলে যেটা আমাদের সামনে আসে সেটা হলো যে স্বাস্থ্য সেবাটা সবাই পাবে, পপুলেশন কাভারেজ সবাই পেতে হবে, সেটা গরিব ধনী হার্ড টু রিচ এরিয়া মোস্ট প্রিভিলেজ এরিয়া যেটাই হোক না কেন সবাই পেতে হবে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ডাইমেনশন যেটা সেটা হলো যে যার যে ধরনের কেয়ার দরকার, যে কারোর হয়তো সার্জারি দরকার, কারোর হয়তো টার্সিয়ারি কেয়ার দরকার, কারোর প্রাইমারি কেয়ার দরকার, কারোর সেকেন্ডারি কেয়ার দরকার, যার যে ধরনের কেয়ার দরকার সবাইকে সেই টাইপের কেয়ারের আওতায় আনতে হবে। আর 3 নম্বরে যেটা আপনি যেটা বলছেন সেই জায়গাটা আমি আসবো, সেটা হলো যে এই যে কেয়ারগুলো পাবে যেটা, সেটা হলো তারা একটা ফাইন্যান্সিয়াল একটা অ্যাফোর্ডেবল ওয়েতে পাবে। দ্যাট মিনস এর জন্য তাদের ফাইন্যান্সিয়াল খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। সো এইটা যদি ইউনিভার্সাল হেলথ কাভারেজের ডাইমেনশন হয় 3টা, এবং এইটা WHO দেওয়া ডেফিনেশন এটা আর কি। হ্যাঁ, এখন আমরা যদি তাকাই যে বাংলাদেশের কনটেক্সটে আমরা কোথায় আছি,
আমি যদি বলি যে আজকের দিনে যারা অসুস্থ হচ্ছে তারা প্রত্যেকেই কেউ না কেউ কোনো প্রোভাইডারের কাছে যাচ্ছে। এখন এই প্রোভাইডার কারা? আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজে যেটা বলছি সেই প্রোভাইডার হতে হবে কোয়ালিটি প্রোভাইডার, দ্যাট মিনস যাদের ফর্মাল মেডিকেল এডুকেশন আছে। কিন্তু আমাদের পিকচার যেটা বলে বাংলাদেশে সেটা হলো যে প্রায় 57% যারা অসুস্থ হচ্ছে তারা হচ্ছে যে যাচ্ছে হচ্ছে ইনফর্মাল প্রোভাইডারের কাছে, দ্যাট মিনস হ্যাঁ। সো এই যে দ্যাট মিনস আমরা 40 বা 43 বা সামথিং লাইক হচ্ছে যে আমাদের ফর্মাল কেয়ার থেকে বা কোয়ালিটি কেয়ার পাচ্ছে। এর ভিতরেও ডিবেট আছে যে যারা ফর্মাল কেয়ারে যাচ্ছে 40-42% তারাও আসলে কতটুকু কোয়ালিটি কেয়ার পাচ্ছে, সেটা ও একটা ডিবেটের বিষয়। আমি ধরে নিলাম যে ব্রড অর্থে যে ওরা কোয়ালিটি কেয়ার পাচ্ছে, তারপরে প্রায় হচ্ছে যে 60% মানুষ হচ্ছে ইনফর্মাল প্রোভাইডারদের কাছে যাচ্ছে। এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জটাই আমরা আসছি, আমরা যদি এই যে 40% যেটা যাচ্ছে এইটাকে যদি আমরা ভাগ করি যে এর ভিতরে গভর্নমেন্ট প্রোভাইডারদের কাছে কতটুকু যাচ্ছে, সেখানে আমরা দেখব যে মাত্র হচ্ছে যে এই টোটাল 100%-এর 11% যাচ্ছে হচ্ছে গভর্নমেন্ট প্রোভাইডারের কাছে। যেখানে আমাদের দেখতে পাচ্ছি যে বাজেট টাকার অঙ্কে কিন্তু একেবারে কম না, 17,500 কোটি টাকা হেলথ সেক্টরের বাজেট প্রফেশনাল অনুযায়ী আমাদের নিড অনুযায়ী কম আছে, সেটা আমরা বলি এই বিভিন্ন জায়গায় বলছি, কিন্তু টাকার অঙ্কে কিন্তু সেটা যথেষ্ট। এবং আমরা যেটা বলছি যে এই যে 23% যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে এবং সেটা গভর্নমেন্ট স্থাপনাগুলোতে গভর্নমেন্ট হসপিটালগুলোতে সেই খরচটা হচ্ছে, কিন্তু সেখানে মাত্র টোটাল পেশেন্ট পুলের সেখানে মাত্র 11% ট্রিটমেন্ট নিচ্ছে। বাকি একটা বড় অংশ প্রাইভেট সেক্টরে যাচ্ছে, ইনফর্মালে তো আছে সেটাও প্রাইভেট, এনজিওর কন্ট্রিবিউশনও খুব বেশি না, সেটাও বেসরকারি। হ্যাঁ সেটাও বেসরকারি, এনজিওর কন্ট্রিবিউশন আরবান ছাড়া রুরালে এটা খুব বেশি না। তাহলে আমাদের এখন যেটা চ্যালেঞ্জ সেটা হলো বাংলাদেশে কোনোভাবেই ইউনিভার্সাল হেলথ কাভারেজ অ্যাচিভ করা যাবে না যদি গভর্নমেন্ট হসপিটালের ইউটিলাইজেশন না বাড়ানো যায়। আমাদের ওখানে হাত দিতে হবে, সেটা হলো যে কেন গভর্নমেন্ট হসপিটালে মানুষ যাচ্ছে না, মানুষ কেয়ার নিতে যাচ্ছে না সেই জায়গাতে। বিশেষ করে আমরা দেখি যে ঢাকা মেডিকেল কলেজ বঙ্গবন্ধুতে উপচে পড়া ভিড়, বা যে সমস্ত টার্সিয়ারি লেভেলে যেখানে ভালো ইমপেশেন্ট কেয়ারের ব্যবস্থা আছে সেখানে উপচে পড়া ভিড়, কিন্তু দেখা যাচ্ছে যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো সেখানে ঢাকার আশেপাশে বা যেটা একটু পশ এরিয়া একটু ভালো এরিয়া সেখানে আছে, কিন্তু অধিকাংশগুলোতে সেখানে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে এবং অনেক জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালও হয়তো অব্যবহৃত রয়েছে, আনইউজড রয়েছে আর কি। হ্যাঁ, এই জায়গাগুলোতে আমাদের আসতে হবে যে কেন এই জায়গাটা। আমি যদি এখানেই হাত দিই তাহলে দেখা যাবে যেটা আপনি যদি আমি উপজেলা কমপ্লেক্স থেকে যদি আমরা শুরু করি, যে উপজেলা হেলথ কমপ্লেক্স আনইউজ থেকে যাচ্ছে, সেখানে রোগীরা আশেপাশে যে সমস্ত ক্লিনিক আছে সেখানে যে ভিড় করছে আর কি। হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্স আমরা যেটা জানি সেটা হলো প্রান্তিক পর্যায়ে সরকারি স্বাস্থ্য স্থাপনায় মানুষ কেন যাচ্ছে না, রাইট, সেই আলোচনাটা ফিরবো, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা